শুভ সন্ধ্যা। আমি আফসানা খান জান্নাতি, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মহাকালের বুকে কিছু কিছু ঘটনা, বিশেষ বিশেষ দিন স্বমহিমায় উজ্জ্বল হয়ে সগৌরবে আপন অস্তিত্ব ঘোষণা করে থাকে। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতিসত্তার গভীরে নিহিত এমন একটি দিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? 1952 সালের 21শে ফেব্রুয়ারি, বাংলা 1358 বঙ্গাব্দের 8ই ফাল্গুন, এমন একটি দিন যার নাম রক্তাক্ত সংগ্রাম। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের কাছে এক অবিস্মরণীয় দিন। আমরাই প্রথম এমন কোনো জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি। সেই সকল ভাষা শহীদ যাদের এই ত্যাগের বিনিময়ে আজ আমরা সগৌরবে গর্বের সহিত বাংলা ভাষায় কথা বলতে পারছি, সেই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি বৈঠক ও ইউল্যাব ল্যাঙ্গুয়েজ ক্লাব এর যৌথ উদ্যোগে আজকের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সেই সাথে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন হামিম স্যার, হাসান নাইম ভাই সহ অনেক অনেক গুণী মানুষ, অনেক শিক্ষক এবং সহপাঠী পাঠী, সিনিয়র জুনিয়র ভাই আপুরা, এবং বিশেষ করে যারা শুনতে এত আগ্রহ সহকারে আমাদের মাঝে যুক্ত হয়েছে সেই সকল শ্রোতাদেরকে। আমাদের আজকে আলোচনার বিষয় 69 বছরে বাংলা ভাষার রদবদল, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কবি খালেদ হোসেন, পরিচালক দ্য ল্যাঙ্গুয়েজ সেন্টার ও অধ্যাপক বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কবি, ছড়াকার, শিশু সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ডক্টর খালেদ হোসাইন। সাহিত্যের বহুমুখী অঙ্গনে সফলভাবে বিরচিত কবি শিশুদের জন্য লিখেছেন হাউ মাউ, বৃষ্টি যদি আসে, একা একা বানান শেখা, পায়রা উড়ে যায়, রংগুলো সব থাক না, যে দেশে খেলা নেই প্রভৃতি। এছাড়াও পথ ঢুকে যায় বুকে, শিকার যাত্রার আয়োজন, জল ছবির ক্যানভাস, পাতাদের সংসার, ইলামিত্র ও অন্যান্য কবিতার মধ্য দিয়ে কাব্যগ্রন্থের যে স্বতন্ত্র কাব্যভঙ্গির স্বাক্ষর রেখেছেন তা খালেদ হোসেনের কবিতার মধ্য দিয়ে প্রকাশ পায়। খালেদ হোসেন যে সময়ে বসবাস করেন সেই সময়ের চাপ ও তাপ, স্বস্তি ও সম্ভাবনা আলগোছে উঠে আসে তার কবিতায়। ব্যক্তি মানুষের আলো ও আধার মিলেমিশে যে রহস্যময়তা সৃষ্টি করে, সেই ধরনের এক ঘোর তৈরি করে তার কবিতা। বলা যায় বাংলা কবিতার মূল সড়ক ধরে এলাইত এক ভঙ্গিতে এগিয়ে যায় খালেদ হোসেনের কবিতা। তার গবেষণা গ্রন্থের মধ্যে রয়েছে মীর মোশাররফ হোসেনের জীবন ও পরিবেশ, আধুনিক বাংলা সাহিত্য প্রসঙ্গ, মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ, বিষয় ও শৈলী। সাহিত্যের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন আবুল হাসান স্মৃতি পুরস্কার 1988, শ্রুতি সম্মাননা 2012, জীবনানন্দ দাশ পুরস্কার 2014, দাগ সাহিত্য পুরস্কার 2016। আমাদের এই আজকের যৌথ আয়োজনের কবি খালেদ হোসেন স্যারকে পেয়ে খুবই আনন্দিত। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কবি ও শিক্ষক ডক্টর খালেদ হোসেনের কাছে। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বৈঠক এবং শোনা যাচ্ছে কি? জি স্যার। বৈঠক এবং ইউল্যাব ল্যাঙ্গুয়েজ সেন্টার, ল্যাঙ্গুয়েজ ক্লাব মিলে যে আয়োজনটা করেছে, এই সময় এটার তাৎপর্যটা অনেক বেশি। এখানে আমার অনেক প্রিয়জন, যাদের কাছে আসলে আমার ঋণ, ভালোবাসা ইত্যাদি অনেক, যারা আছে, যাদের সঙ্গে কখনো সংস্পর্শে আসা হয়নি, তাদেরও আমি এই সঙ্গে সংশ্লিষ্ট এবং আগ্রহী যারা এখানে এসেছে সবাইকে আমি আসলে আমার ভালোবাসা জানাই, শুভ সন্ধ্যা জানাই। তার আগে আসলে ভাষা, বাংলা ভাষাকে মাতৃভাষা, রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই সব শহীদদের প্রতি, এবং ভাষা সৈনিক যারা ছিলেন, আত্মদান করেনি কিন্তু বেঁচে ছিলেন, এবং যারা বেঁচে আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আর এই ধরনের আয়োজনের প্রশংসা করি। এর সঙ্গে যুক্ত হতে পেরে সন্দেহ নেই, আমি অত্যন্ত আনন্দিত। কিন্তু যোগ্যতা রাখি কিনা তাতে আমার নিজের যথেষ্ট সন্দেহ আছে। যারা ভালোবাসে তারা কোনো যুক্তি মানে না বলেই এরকম একটি খুবই গুরুত্বপূর্ণ ভারবহ একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে এসেছেন। আমি তাদের সবাইকে আসলে কৃতজ্ঞতা, ভালোবাসা সবকিছু জানাই। বা ভাষা তো আসলে পরিবর্তনশীল, সংস্কৃতি যেমন পরিবর্তনশীল, ভাষা আসলে বদলায়, কিন্তু উদ্দেশ্যটা কি সেটা আসলে ভাববার বিষয়, দেখবার বিষয়। চর্যাপদের ভাষায় আমরা এখন কথা বলি না,
আমরা কাব্য রচনা করি না। ব্রজবুলি ভাষায় রবীন্দ্রনাথ অনেক পরে এক ভানুসিংহ ঠাকুরের পদাবলী লিখেছিলেন। আর চর্যাপদের ভাষা যে দীর্ঘকাল প্রায় একই রকম থাকলো, এর একটা কারণ বলা হয় তখন যোগাযোগ ব্যবস্থাটা অত ভালো ছিল না বলে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া চলাচল এটা কম ছিল, ফলে দীর্ঘদিন অভিন্ন একটি ভাষা ভঙ্গি টিকে ছিল। ভাষা কি আসলে? ভাষা আমরা যোগাযোগের একটা মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করি। যে মানব ভাষা বাকযন্ত্র ব্যবহার করে যে কথাটা বলা হয়, এটা ছাড়াও অনেক রকম ভাষা আছে। যেমন যান্ত্রিক নানা ভাষা আমরা ব্যবহার করি, কম্পিউটার নিজস্ব ভাষা আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, নানা রকম ব্যাপার আছে। তো আমরা যখন কথা বলি তখন আমাদের সমস্ত ব্যক্তিত্বের, সত্তার, আত্মার এই যে বিন্যাস, তার যে আসলে ধারাবাহিকতা, পরিণতি, প্রকাশ সম্ভাবনা, সেগুলো নিয়ে আসলে আমরা কথা বলি। এবং ভাষার সঙ্গে বরাবরই রাজনীতির একটি সম্পর্ক ছিল। ভাষা সাংস্কৃতিক একটি উপাদান, ভাষা সামাজিক একটি উপাদান। এটা বৈদিক যুগেও আমরা দেখেছি, মানে বৈদিক যুগ থেকে পরবর্তী নানা সময়ে আমরা দেখব যে বাংলা ভাষা নানাভাবে আক্রান্ত হয়েছে। মূলত অর্থনৈতিকভাবে ততটা অগ্রসর নয় বলে, এমনকি যখন বাংলা ভাষাও আসলে মোটামুটি গৃহীত হয়েছে, তখন সাধু ভাষা এবং চলিত ভাষা একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যেটা আসলে তুলনামূলকভাবে উচ্চবর্গ এবং নিম্ন বর্ণের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব। বঙ্কিমচন্দ্র একটি প্রবন্ধে লিখেছিলেন এসব কথা। মানে যারা আসলে খুবই সংস্কৃতি ভাষা নির্ভর একটি বাংলা ভাষা চেয়েছেন, যোগের জন্য চেয়েছেন, সেটা মানে যে ততটা গ্রহণযোগ্য নয় সেটা তিনি মানতে রাজি নন। আবার শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রবন্ধে লিখলেন যে আসলে সাধারণ মানুষের যে মুখের ভাষা সেটা দিয়েই, বা সেটাই তাদের বুকের ভাষা, সেটা দিয়ে আসলে কথা বলতে হবে। এই যে বুকের ভাষা এবং মুখের ভাষা এবং একটি কৃত্রিম ভাষা, এগুলা একটা সংযোজন প্রয়োজন, সমন্বয় প্রয়োজন। এবং বঙ্কিমচন্দ্র সেই কথাটাই বলেছিলেন যে ভাষা আমার বলবার জন্য, সরলতা এবং স্পষ্টতার জন্য, যখন যেটা যথোপযুক্ত সেটা নিয়ে আসলে আমরা কথা বলবো। এবং যদি না আসলে রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে ভাষা, যদি না আসলে যারা আসলে রাজনীতি আসলে বলতে রাষ্ট্রনীতির সঙ্গে যারা জড়িত, তাদের আসলে যথেষ্ট আনুকূল্য, দরদ, মমতা না পায়, তাহলে ভাষা কেন সবকিছু যা কিছু আছে আমাদের উপাদান, সাংস্কৃতিক উপাদান, সবকিছু আসলে বিলোপ হয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে হ্যান্স আর্ডার যখন একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এলো, তিনি বললেন যে আসলে এই বাংলা ফেব্রুয়ারিতে এসেছিলেন বেশ আগে, তিনি বললেন তোমাদের যদি একজন শাহরুখ খান থাকতো তাহলে বাংলা ভাষা আরো প্রসার লাভ করতো। মানে এর একটা অর্থনৈতিক ভিত্তি আছে তার এটা, এবং এই যে হিন্দি ভাষা সারা বিশ্বে, এমনকি জার্মানিতে, মানে বোম্বেতে রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে ওখানটায় রিলিজ হয়, এবং ওটার মধ্যে দিয়ে তার একটা প্রিয়তা গড়ে ওঠে এবং সেটা গ্রহণযোগ্য হয়ে ওঠে, এবং সেটা আসলে অর্থনীতিকে প্রবলভাবে প্রভাবিত করে। সঞ্জয় দত্ত যখন আসলে অ্যারেস্ট হলেন কোনো এক দুর্নীতির দায়ে, তখন এটা অর্থনীতিতে প্রবলভাবে খুব নাড়াচাড়া দিয়েছিল। এর একটা কারণ এই যে এটার সঙ্গে অর্থনীতিটা আসলে জড়িত, কারণ তার পেছনে অনেক টাকা লগ্নি করা হয়েছে, ইনভেস্ট করা হয়েছে, এবং সেটা থেকে আরো মানে এই পুঁজিটা মুনাফা হয়ে আসবে, এবং সেটা কোটি কোটি টাকা। তো রাজনীতির সঙ্গে তো আসলে জনমানুষের একটা সম্পর্ক আছে। একটি কথা দেরিদা বলেছেন যে উক্তি যেটা সেটা আসলে ব্যক্তিক, কিন্তু ভাষা যেটা সেটা সামাজিক। ভাষা বিজ্ঞানও বলে যে ইডিওলেক্ট বলে একটা ব্যাপার আছে, ব্যক্তি তার যে ভাষায় কথা বলে এটা তার ইডিওলেক্ট, যেটা তার ব্যক্তি ভাষা, এবং সোসিওলেক্ট বলে একটা কথা আছে যেটা হচ্ছে সমাজ ভাষা। মানে ভাষা পুরোটাই আসলে সামাজিক সম্পদ। যদি পুরোটাই সামাজিক সম্পদ হয়ে থাকে তাহলে এই ভাষার মধ্যে মানে সব ধরনের উপকরণ থাকে। একজন কবি, যে কথা বলা হয়েছে বাবা হামিম কামরুল হক, যখন একটি উপন্যাস লেখেন, এমন যদি কেউ আর কি প্রথম যে সমস্যাটায় পড়েন যে এমন একটি নতুন আবেগ নিয়ে আমি আসছি, এমন তীব্র গভীর এক ভালোবাসা আলোড়ন আমার মধ্যে তৈরি হয়েছে, সেটার জন্য প্রচলিত ভাষা আমাকে যথেষ্ট আসলে রস যোগায় না। আমি যেভাবে বলতে চাই ভালোবাসার গভীর তীব্র বিপুল বিশ্ব আলোড়িত করা একটা
তরঙ্গ আমার মধ্যে উচ্ছলে উঠছে, কিন্তু প্রচলিত ভাষা সেটার জন্য যথেষ্ট নয়। হয়তো ফরাসি ভাষা, হয়তো অন্য কোনো ভাষা আমাকে সহযোগিতা করতে পারে যদি এটা জানা থাকে। যেমন ফিয়াসের শব্দে বাংলা তেমন ভাবে আসলে আমাদের এখানটায় আমরা পাই না, তাই না? কিন্তু এটা তো জীবনের যে উপলব্ধিগুলো সেগুলো তো নানাভাবে আছে। তো আমাদের বাংলা ভাষা এটার প্রসারের বারবার আমরা মধ্য প্রাচীন যুগেও দেখেছি, চর্যাপদ দেখেছি, আজি ভুসুকু বাঙালি হইল, সেখানে বাংলা এবং বাঙালি জীবনের অন্তর্জ শ্রেণীর প্রতি যে আসলে সামাজিক অগ্রহণযোগ্যতা সেটা একটা প্রমাণ পাওয়া যায়। মধ্যযুগে আব্দুল হাকিমের কাব্য যদি আমরা দেখি, সেটাতে আমরা দেখবো যেজন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় নয় জানি। অর্থাৎ বাংলা ভাষাকে অন্তত প্রতিষ্ঠা পেতে অনেক কষ্ট করতে হয়েছে প্রাচীন যুগে, মধ্যযুগে। ঈশ্বরগুপ্তকে বলা হয় আধুনিক যুগের প্রথম কবি। তিনিও লিখেছেন, হায় হায় পরিতাপে পরিপূর্ণ দেশ, দেশের ভাষার প্রতি সকলের দেশ বিদ্বেষ। এই যে দেশের ভাষা, এটার প্রতি সকলেরই বিদ্বেষ। কারণটা কি? কারণটা হচ্ছে যে যখনই যারা আসলে দীর্ঘকাল আমাদের দেশ বিভিন্ন বৈদেশিক শাসক দ্বারা শাসিত হয়েছে, এবং এখনো যদি আসলে আমাদের দেশে রাজনৈতিক পদ পরিবর্তন হয়, পট পরিবর্তন হয়, অনেকগুলো মানুষ দল বদল করে। এরকমই ভাষাটাও বদল করে প্রয়োজনে, নিজের অস্তিত্বের প্রয়োজন না, নিজের ভাগ্য পরিবর্তনের একটা হিসেবে, একটা হাতিয়ার হিসেবে তারা মনে করে যে যদি আমি ওই মানে যারা শাসক তার কাছাকাছি থাকতে পারি তাহলে এটা ভালো। এমনকি ধর্ম পরিবর্তন করে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে সঙ্গে। ফলে ভাষার প্রতি আনুগত্য প্রকাশ করাটা তেমন আসলে দোষের মানে ওইটার তুলনায় দোষের কিছু বলে আমার মনে হয় না। এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। কারণ মানুষের মধ্যে মনুষ্যত্ব যেমন আছে তেমনি অমনুষ্যত্বের ব্যাপার আছে। তমগুণ, রজগুণ এসব কথা বলা হয়। মানুষ আলোর চর্চা করে, মানুষ অন্ধকারও তার ভেতরে বসবাস করে। পাশবিকতার এক ধরনের বিস্ফোরণ ঘটতে চায় বলেই মানুষকে বারবার চেষ্টা করে সচেতন থেকে, সতর্ক থেকে তার মানবিকতার চর্চাটা করতে হয়। একজন সভ্য মানুষ মূলত তার ভেতরে জেগে উঠতে চাওয়া অনেক মানে অমানবীয় কলুষিত কিছু সত্তা এবং শক্তিকে নিরোধ করতে চায়, নিরসন করে আসলে বেড়ে ওঠে। দীর্ঘদিন বাংলা ভাষা বা আমাদের আসলে রাষ্ট্রের ভাষা ছিল ফার্সি, তারপরে ইংরেজরা এলো, ইংরেজি থাকলো। আমাদের বাংলা ভাষা মানে নিয়ে এই যে দ্বিধাদ্বন্দ্ব আসলে তৈরি হয়েছে, এটার কখনো আসলে তেমন মর্যাদা পায়নি। এটা মানে এই গত শতাব্দীর গোড়ার দিক থেকে বিভিন্ন আন্দোলন হয়েছে, টিকলু টিকলু অনেক আন্দোলন হয়েছে আঞ্চলিক। সেগুলো যে কোনো আন্দোলনের ভেতরে পেছনে আসলে এক ধরনের মানবিক শক্তির ঔদার্য, শৌর্যের ঔদার্য, সৌন্দর্য এগুলা থাকে, এবং মূলত তরুণরা সেটা আসলে পরিচালিত করেন। এবং সেই ঘটনাগুলো নানা রকম আন্দোলনের মধ্যে আমরা দেখেছি, স্বাদেশিক আন্দোলনের মধ্যে দেখেছি, পরবর্তী নানা ছোট ছোট আন্দোলনের মধ্যে দেখেছি। কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে বিষয়টা আমাদের আসলে চোখের সামনে এনে দিল, সেটা চরিত্রটা অন্যরকম। এই যে ভাষা নিয়ে আমাদের আসলে বাংলা ভাষা নিয়ে রাজনৈতিক যে খেলা, সেটা শুরু হয়েছিল অনেক আগে। 47-এর দেশ বিভাগের আগেও লাহোরে বিভিন্ন বক্তৃতায় এই কথা, যখন পাকিস্তান হচ্ছে 1940-এর লাহোর প্রস্তাবের পর, তখন এটা নিয়ে আসলে নানা ধরনের নানাজন নানা কথা বলেছেন। এই কারণে দেশ ভাগেরই আগে মোহাম্মদ শহীদুল্লাহকে বলতে হয়েছিল এইসব কথা ঠিক আছে, যত কথাই বলুক, বাঙালি হোক মুসলমান হোক, আমাদের ভাষাটা কিন্তু, আমাদের মাতৃভাষাটা আসলে বাংলা। এ নিয়ে আসলে একটি প্রচন্ড আলোড়িত করা বেলা আমরা পার করেছি, সেটা কালবেলায়। আমরা প্রবল আশা নিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হলো। ইনফ্যাক্ট এটা কথা ছিল যে আসলে ভারতটা আলাদা হওয়া, শেষ পর্যন্ত এটা বাংলাটা বিভক্ত হলো। যেটা আসলে সেটা মূলত বাংলার উপর। আর 200 অনেক দূরের একটা ভূখণ্ডের সঙ্গে আমাদের আসলে যুক্ত করে দেয়া হলো। দ্বিজাতি তত্ত্বটা ছিল মূলত দুটি ধর্মের উপর, কিন্তু খুবই মানে অল্প দিনের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আসলে ব্যাপারটা আসলে ওইরকম একটি রাষ্ট্র হতে পারে না। এত উদ্ভট কোন রাষ্ট্র পরিকল্পনা মানে মোটামুটি গ্রহণযোগ্য না, মানবিক ভাবে গ্রহণযোগ্য না, সভ্যতা এটা গ্রহণ করে না। মানুষের যে শক্তি, মানুষের যে মহিমা, এটা সীমান্তহীন। এটা কখনো ধর্মীয় একটি মানে বেড়া জালের মধ্যে আটকে রাখতে
থাকতে পারে না। ফলে এটা প্রমাণিত হয়ে যায় আবার অল্প দিনের মধ্যে যে মূলত ভাষা কেন্দ্রিক একটি জাতীয়তা বোধের কি বলবো উৎস থেকে এই ব্যাপারটা আসলে চালিত হয়েছে। 1948 সালের দেশভাগ হলো 48 সালে জিন্নাহ পশ্চিম পাকিস্তান থেকে এই তৎকালীন পূর্ব বাংলাদেশ বা পাকিস্তান বা পূর্ব বাংলা সেখানে এসে তিনি মার্চে এলেন, এসে তাকে সংবর্ধনা দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে তিনি বললেন যে কথাটা আমরা মানে প্রবাদ প্রতিম হয়ে আছে চিহ্নিত একটি নেগেটিভ প্রবাদ হিসেবে যে বাংলা না উর্দু and only Urdu shall be the state language of পাকিস্তান, ইস্ট পাকিস্তান, পাকিস্তান ইত্যাদি। এই যে ব্যাপারটা আসলে চাপিয়ে দেওয়া হলো, ছাত্ররা প্রতিবাদ করলো, তরুণরা প্রতিবাদ করলো এবং এরপরেই কার্জন হলে তাকে একটি কনভোকেশনে আমন্ত্রণ করা হয় অল্প দিনের মধ্যে, সেটাও মার্চেই। তিনি সেখানে এই কথা এই মানে বাংলা ভাষা নিয়ে এরকম একটি কথা বলতে পারেন বা চাপিয়ে দেওয়ার এই আয়োজনের মধ্যে যেতে পারেন মনে করে গাজী-উল হক তখন আসলে রাষ্ট্রভাষা আন্দোলন ও রাষ্ট্রভাষা পরিষদের যেটা সেটার সভাপতি হিসেবে তিনি অন্যান্যের সঙ্গে আলোচনা করেন এবং বলেন যদি কার্জন হলে সভায় মানে সেই কনভোকেশন যেটা হবে সেখানে যদি তিনি এই কথাগুলো বলেন যে বাংলা ভাষা নিয়ে কোনো আক্রমণাত্মক কথা বলবেন তাহলে তারা অবশ্যই প্রতিবাদ করবেন এবং সেই ঘটনাই ঘটে এবং জিন্নাহ সেখানে বক্তৃতা সংক্ষিপ্ত করে আসলে চলে যায়। কিন্তু কেন আসলে এই প্রতিষ্ঠা করতে চাইলো যখন জিন্নাহ নিজে আসলে উর্দু জানতেন না, যখন আসলে কোন রাজ্যে আসলে সেইভাবে ভারতের কোন পশ্চিম পাকিস্তানের কোন প্রদেশে এই উর্দু ভাষা আসলে তেমন প্রচলন নাই, 4% মানুষ যেখানে উর্দু ভাষা বলতো, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষায় তো গণতন্ত্রের চরিত্রটাতে সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে থাকবে, সেখানে এটা থেকে আসলে সরে যাওয়ার আসলে কারণটা হচ্ছে ভাষা এমন একটা বিষয় তার অস্তিত্বের, তার আকাঙ্ক্ষা, তার ভালোবাসা যেমন তেমনি বিদ্রোহের সর্বাত্মক রূপটা প্রকাশ করতে পারে। ভাষার মধ্য দিয়ে আসলে আমরা আমাদের সব কথা, আমাদের যত ক্রোধ আছে, ক্ষোভ আছে এটা প্রকাশ করতে পারি। কেউ যদি আমার মুখের ভাষাটা কেড়ে নিয়ে যায় তাহলে আমি কথাটা বলতে পারবো না, আমি জানাতে পারবো না আমার প্রেমের কথা, তেমনি আমার মনোভঙ্গির মধ্যে সঞ্চিত যে আসলে ক্ষিপ্রতা আছে, বিরুদ্ধতা আছে, বিদ্রোহ আছে, সেই চেতনার কোনো প্রকাশই ঘটাতে পারবো না। রামমোহন রায় 19 শতকের নানা কারণে আসলে খুব বিখ্যাত, গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন তিনি, সতীদাহ প্রথা নিবারণ করেছেন, ফলে আমাদের সামাজিক ও সাহিত্যিক একটি পত্রিকা সম্পাদনা করতে ক্ষেত্রে তার গুরুত্ব অসাধারণ। প্রকৃতপক্ষে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধের যারা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, তাদের মধ্যে তিনি আসলে প্রতিনিধিত্বশীল বা প্রধান বলা চলে। তিনি বলেছিলেন একটি কবিতায় যে ভেবে দেখো শেষে সেদিন ভয়ঙ্কর, সকলে যখন কথা কহিবে তুমি রহিবে নিরুত্তর। এর মাইন্ড হচ্ছে যদি আমার মুখের ভাষা কেড়ে নেওয়া হয় তাহলে আমার কোনো কিছুই থাকে না। বলো কি থাকে আমার, কবির আর্তনাদ করেছেন, কিছুই থাকে না আসলে যদি ভাষাটা কেড়ে নেওয়া হয়, কারণ তা নইলে আমি কিভাবে আমার প্রতিবাদ করব। যে পাকিস্তান নির্মিত হলো আসলে এটা সৃষ্টি না, এক ধরনের গড়ে তোলা, এক ধরনের ভণ্ডামি, চতুর রাজনীতি, ধূর্ত চালাকি, এগুলোর মধ্যে দিয়ে আসলে গড়ে উঠলো একটা দেশ এবং বুঝিয়ে দিল অল্প দিনের মধ্যে, 1 বছরেরও কম সময়ের মধ্যে, যে আসলে ধর্মীয় মুসলমানিত্ব যে একাকিত্বের কথা বলা হয়েছে, একত্বতার কথা বলা হয়েছে, এটা একটা ভাওতা, এটার মধ্যে সত্য নেই। আচ্ছা, তাহলে মুখের ভাষাটা কেড়ে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে শোষণের একটি প্রক্রিয়া, অর্থনৈতিক শোষণের একটি প্রক্রিয়া, সাংস্কৃতিক শোষণের একটি প্রক্রিয়া, এটার মধ্যে তারা যদি যায় তাহলে প্রতিবাদহীন করে রাখতে হবে। আমি বলেছি যে 47-এর আগে বা আরো আগে 19বিংশ শতাব্দীতেও আসলে কিছু আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলি ছিল আঞ্চলিক, বিক্ষিপ্ত, ছোট্ট। ভাষা আন্দোলন যেটা হলো এটা আসলে হয়ে উঠলো প্রায় প্রথমে কয়েকজন তরুণ, তারপর সারা দেশে ছড়িয়ে চলে। সেখানে নারীদের 1952 সালের মতো মানে অনেক আগে নারীদের যে অংশগ্রহণ, বিভিন্ন জেলায় যে আসলে সাধারণ মানুষের অংশগ্রহণ, সেটা প্রমাণ করে যে এইটা অন্তত আত্মমর্যাদা এবং অস্তিত্বের একটি অঙ্গাঙ্গী সম্পর্কিত সম্পদ বলে তারা আসলে গ্রহণ করেছেন এবং এটাকে কোনোভাবেই আসলে অসম্মানিত, অমর্যাদার জায়গায় যেতে দেবেন না এবং এটাকে প্রতিষ্ঠিত করে ছাড়বেন। এবং এই কারণে আসলে প্রাণ দানের মতো আসলে কঠিন একটি কাজ, অনেক কিছু দান করা যায়, প্রাণ দান
করাটা অত সহজ নয়, আত্মাহুতি দেওয়াটাও সহজ নয়। পৃথিবীর যে কোনো শুভ চেতনা সম্পন্ন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে মানে বুকে রক্ত যারা বিলিয়ে দিয়েছে বা ওই সংগ্রামে ওই বিপ্লবে অংশগ্রহণ করেছে, তাদের মতো আসলে মহান মানে মানুষ হয় না। এই কারণেই যে এটাকে বিসর্জন দিচ্ছেন তিনি অন্যদের জন্য, পরবর্তী বংশধরদের জন্য, অথবা সমকালীন অন্য যারা আছে যারা বেঁচে থাকবে, তারা এই পৃথিবীর রূপ মাধুর্য সৌন্দর্য, তার দেশের রূপ মাধুর্য সৌন্দর্য নিজের মতো করে নিজের প্রাণের তীব্র আবেগ দিয়ে গ্রহণ করবে, এবং সেটা আসলে বিকৃত হবে তাদের চিত্ত থেকে, তাদের মনীষা থেকে, তাদের মস্তিষ্ক থেকে, তাদের মন, ব্যক্তিত্ব এবং চেতনা থেকে। এই ব্যাপারটাকে লুণ্ঠন করবার প্রয়োজনই আসলে ভাষার উপর আন্দোলনটা আসে, এবং নানা ধরনের চেষ্টা করা হয়। পরে সেটা হচ্ছে রোমান হরফে বাংলা লেখার প্রস্তাব আসে, আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব আছে। এগুলো সবই আসলে বাঙালির মধ্যে যে চেতনাটা, সম্মিলিত আন্দোলনের যে চেতনাটা অর্জন করেছে, সর্বোপরি ব্যাপ্ত একটি মানে যে এক ধরনের চেতনা তৈরি হচ্ছে, মানে এটার মধ্যে কেউ বাকি থাকে না। যুক্তফ্রন্টের নির্বাচনে এটা ফলটা তো আসলে দেখা গেছে। ৩০৯টি আসনের মধ্যে ৩০০টি পেয়েছিল যুক্তফ্রন্ট, মানে ছোট ছোট দলগুলি মিলে যে যুক্তফ্রন্ট করেছিল। আর মুসলিম লীগ, হ্যাঁ, ৯টি আসন পেয়েছিল মুসলিম লীগ। এটা প্রমাণ করেছে যে জাতিগত ভাবে আমরা একাত্মতার একটা জায়গায় এসেছি, আর একতাই বল সেটা আমরা জানি। এটা তারা আসলে বুঝতে পেরেছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানকার মিল কারখানা থেকে যা আয় হতো সেটা তারা মূলত এখানে ব্যয় করতে চায়নি। এখানকার মানুষের যে প্রাপ্য, অন্তত একটা অনুপাত অনুসারে যা প্রাপ্য, সেটাও আসলে তারা দিতে কুণ্ঠিত ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে সম্মত ছিল না। তারা নানা রকম শোষণ প্রক্রিয়ার মধ্যে গেছে। এই জন্য আমাদের সংস্কৃতির উপর তার প্রভাব পড়েছে। 52 সালে 21শে ফেব্রুয়ারি এই ঘটনা ঘটলো। 1953 সালে মার্চে হাসান হাফিজুর রহমান 21 ফেব্রুয়ারি নামে একটি সংকলন করলেন। এই সংকলন থেকে বলা যায় বা বলা হয় যে আসলে আমাদের ভাষা সংগ্রামের, ভাষা যুদ্ধের, ভাষা মানে সম্পর্কিত আমাদের চেতনার যে সদর্থকতা আছে, সেটা একটা প্রকাশক দলিল। এটাকে একটি দলিল হিসেবে গ্রহণ করা যায়। একবার একটি সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, মানে তিনি চেয়েছিলেন সৈয়দ শামসুল হক, তার একটি সাক্ষাৎকার যখন নিতে যাই, তিনি বলেছিলেন যে হাসান হাফিজুর রহমান কি করে তার কাছ থেকে লেখাটি আদায় করেছিলেন। কোনো কারণে তিনি লেখাটি দিতে পারছিলেন না, কিন্তু তিনি ছাড়ছিলেন না। ওই সময় যারা আসলে এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের চেতনাগতভাবে তারা সবাই সেই সংকলনটিতে লিখেছেন, এবং পরবর্তীকালে আমাদের প্রগতিশীল মানসিকতা সৃষ্টিতে তাদের সাহিত্যকর্ম প্রচন্ড ভূমিকা রেখেছে। তো এটার সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার আর কি সাংস্কৃতিক বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর থেকে এই দেশে প্রত্যেকটা মানে মানে গ্রামাঞ্চল, বিভিন্ন শহর মফস্বল থেকে প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে একটা করে সাহিত্য স্মরণিকা, 21শে স্মরণিকা প্রকাশিত হতে থাকে। মানুষ যে কথাটা বলতে চায়, যে কথাটা আসলে মানুষের কাছে আসতে পারে না, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা আসলে কথা বলতে শিখলো। গণতন্ত্রের একটি ব্যাপার তো আসলে বাক স্বাধীনতা, কথাটা বলতে হবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে পরবোধ সহিষ্ণুতা। যদি ভল্টার যে কথাটা বলেছেন, তোমার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু তোমার বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। তো এটাই যে বাক স্বাধীনতা, আমাদের যে কথাগুলো কোন একটা অঞ্চলের কোন একটা মানুষের কোন একটি ব্যক্তির উচ্চারণ, যেটা আসলে সমবেত মানুষের সঙ্গে একই প্ল্যাটফর্মে আসতে পারে, আসতে চায়, এবং সেটা সর্বমানবিক হয়ে ওঠে। যা কিছু আমাদের স্বাধীনতা, যা কিছু আমাদের সৌন্দর্য, যা কিছু সদর্থক আবেগ, সবই আসলে বিশ্ব মানবতার উদ্দেশ্যে রচিত। একটি কবিতা কোন একটি অঞ্চলে বসে রচিত হয়, কোন একটি গল্প কোন একটি অঞ্চলে বসে রচিত হয়, কিন্তু এটা আসলে সর্বমানবিক সম্পদ। পৃথিবীর যে কোনো মানুষের তাদের ভোগ করবার, উপভোগ করবার, তাকে আস্বাদন করবার, তাকে লালন করবার, তার থেকে অভিজ্ঞতা অর্জন করবার, অনুভূতি গ্রহণ করবার, এবং পরে তা থেকে মানে নতুন করে পুনরুৎপাদনের সামর্থ্য তার মধ্যে জন্মাবার এই ব্যাপারটা থাকে। তা না হলে কোনো যে সাহিত্যটাকে আমরা খুবই আঞ্চলিক বলি, সেটা আসলে আঞ্চলিক থাকে না। লালন যেমন আর আঞ্চলিক নেই, আব্দুল করিম যেমন আর আঞ্চলিক নেই, এমন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখব যে কোন একটি জায়গা থেকে যে কথাটা বলা হচ্ছে, সেটা আসলে মহাবৈশ্বিক, বৈশ্বিক না শুধু মহাবৈশ্বিক একটি সম্পদ হিসেবে ইথারে ইথারে বেসে বেড়ায়। এই যে মুদ্রিত সেই লেখা, সেই কথার মধ্যে তাদের আত্মা, তাদের অন্তরের যা কিছু আকাঙ্ক্ষা আছে, সেটাই প্রকাশ পায়। সংকলনগুলি নিয়ে যদি একটি
গবেষণা হয় তাহলে দেখা যাবে সেখানে মানুষের প্রতিবাদী চেতনা, যা কিছু অন্যায় তার বিরুদ্ধে কথা বলবার যে আকাঙ্ক্ষা, সেটা আসলে কতটা তীব্র। স্বাধীনতার পরেও আমরা দেখেছি সেই সংকলনের একটি প্রভাব ছিল, অধুনা বিভিন্ন কারণে সেটা নাই হয়ে গেছে। কিন্তু সেই মানে যে ওই সংস্কৃতির মধ্য দিয়ে সেই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো, আমাদের আবেগগুলো, আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা অন্তত প্রত্যাশা করতে পেরেছি। ৬২ সালে ৫২ ভাষা আন্দোলন পরে আমরা নানাভাবে আমাদের সংস্কৃতি কিন্তু নানাভাবে আক্রান্ত হয়েছে। বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি। বাংলা ভাষা আক্রান্ত হওয়ার একটি উদাহরণ নজরুল ইসলাম। নজরুল ইসলামকে নিয়ে আসলে একজন মুসলমান কবি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হলো। ফলে তার কবিতা থেকে আসলে যা কিছু সংস্কৃত শব্দ সেটা থেকে কেটে আরবি ফার্সি শব্দ বসানোর একটি চেষ্টা করা হয়েছে। যে গান আছে নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, কেটে করা দিল সজীব করিব গোরস্থান। এই যে ব্যাপারটা, কোন একজন সত্তা, যে কবি সত্তা, সেটার উপর হস্তক্ষেপের কোনো অধিকার আসলে আর কারো নেই। যে কোনো সাহিত্য সৃষ্টি হচ্ছে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। ঈশ্বর সৃষ্টি করেন এবং কোন শিল্পী সৃষ্টি করেন, তিনি নির্মাণ করেন না। নির্মাণ ও সৃষ্টির মধ্যে পার্থক্য আছে। সৃষ্টি যা কখনো আগে হয়নি এবং পরে আর হবে না, সৃষ্টি তাই। তো একটি কবিতার মধ্যে আমি যে বা একটি গল্প বা উপন্যাস বা নাটকের মধ্যে আমি যে আবেগটা সঞ্চারিত করি, এটা প্রকাশ করে ফেলেছি, সেটা আর কখনো কারো পক্ষে সম্ভব হয়নি আগে, বর্তমানেও আশেপাশে কেউ করেনি, ভবিষ্যতে কেউ করতে পারবে না। এই শব্দগুলি সমাজে আছে, সামাজিক সম্পদ হিসেবে সংকলিত অভিধানে আছে, নানা কোষ গ্রন্থে আছে, কিন্তু তাদের নিজস্ব শব্দ সত্তা নিয়ে আছে। অনুভূতির বাহক হিসেবে নয়, চেতনার বাহক হিসেবে নয়, সমস্ত অভিজ্ঞতার আলোড়ন নিয়ে মানে এটার প্রকাশটা ঘটে না। শব্দ কিন্তু আবেগটা, প্রত্যেকটা শব্দের এক ধরনের ঐতিহ্য থাকে। যেমন মা বললে আমরা আমার মাকে বলি, মাতৃভাষা বললে আমাদের চোখে বাংলা হরফ ভাষা বা এরকমই একটা ব্যাপার আর কি টাইপ হয়ে ওঠে। এই ব্যাপারটা আমরা আসলে বুঝি। ফলে আমাদের যা কিছু অর্থনৈতিক সম্পদ, যা কিছু মানে সমাজকে বিনষ্টকরণের আয়োজন, সেটা হচ্ছে মানে জীবন সংস্কৃতি, আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করা, অন্তত তার মধ্যে নানা ধরনের কলুষিত উপাদান ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দেখি নববর্ষ বাংলাদেশে পালিত হতো, নববর্ষ পালনে বাধা আসে। তারপরে রবীন্দ্রনাথকে চর্চা করা যাবে না, রবীন্দ্রনাথ বেতারে নিষিদ্ধ হয়। এমনকি আমাদের অনেক বুদ্ধিজীবী বিবৃতি দেন যে বাংলা ভাষা সংরক্ষণের প্রয়োজনে হলে আমরা রবীন্দ্রনাথকে বর্জন করব। রবীন্দ্রনাথকে বর্জন করাটা কঠিন এই কারণে, আমরা বাঙালি যে ঐতিহ্যের ধারক বাহক এবং আসলে এক ধরনের দূরদৃষ্টি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমাদের যে সমুদ্র যাত্রা, সেখানে রবীন্দ্রনাথ একাত্ম হয়ে আছে। রবীন্দ্রনাথ নিজেই তো একটি ঐতিহ্য, তাকে তো বর্জন করা যায় না। ফলে এই চেষ্টাটিও আসলে একটি মানে খুবই অপরাধমূলক রাষ্ট্রীয় ষড়যন্ত্র হয়ে উঠেছিল। এবং এর ফলেই যে চেতনা হলো মানে সবচেয়ে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে যে সবচেয়ে লাভের কথাটা আমি বলতে চাই, এবং আমার মনে হয়েছে যে মানুষ আসলে অনেক মানুষ ছুড়ে ছিটা থাকা নানা মানুষ, নানা প্রান্তের মানুষ অভিন্ন একটি চেতনায় পরিস্নাত হয়ে শক্তিশালী একটি প্রত্যাশার প্রতি ধাবিত হতে পেরেছে। এবং সেটাই আসলে বহমান থেকেছে বলেই নানা ঘটনা, 60-এর দশকের নানা ঘটনার মধ্যে দিয়ে, তারপরে এরপরেও স্বাধীনতার পরেও আসলে আমরা নানাভাবে নানা ঘটনা দেখেছি। যে দেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের যে বাংলাদেশ স্বাধীন যদি হয় তাহলে কি হবে, এটা নিয়ে 71-এর মার্চে 71-এর মার্চে মানে 7 তারিখের আগে তিনি বাংলা একাডেমিতে একটি বক্তৃতায় বলেছিলেন যে যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে সেখানকার রাষ্ট্রভাষা হবে বাংলা। এবং এটা রক্ষার একটি ব্যাপার আমরা দেখি, যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন তাজউদ্দিন যে সরকার গঠন করলেন, সরকার মন্ত্রিসভা গঠিত হলো, সেই মন্ত্রিসভা গঠনের পর তিনি সেখানে বলেছিলেন যে আমাদের রাষ্ট্রভাষা, আমাদের প্রশাসনের ভাষা এবং মাতৃভাষা হবে বাংলা, এবং সর্বস্তরে এটা চালু করা হবে। শেখ মুজিব বলেছিলেন সেখানে যে এইটাই চালু করা হবে, সেই চালু করার চেষ্টাটা তাদের মধ্যে ছিল। কিন্তু পরবর্তী সময়ে আসলে সেটা কতটা বাস্তবায়িত হয়েছে সেটা আমরা দেখবো। প্রতি বছর নানা রকম প্রজ্ঞাপন জারি হতো, অন্তত জানুয়ারি মাসে শহীদ মিনারে ঘষা মাজা, এবং ফেব্রুয়ারি মাসে এই কথাই বলা হতো যে আমরা আমাদের মানে পতাকায়
আমাদের ব্যানারে, আমাদের ফেস্টুনে লেখা থাকতো যে আমাদের মাতৃভাষা প্রতিষ্ঠা চাই, রাষ্ট্রভাষা বাংলা হোক, সেটা আসলে শেষ হয়নি। এই ব্যাপারগুলো থাকতো, ফলে ভাষার যে মর্যাদা আসলে অন্য শাসকরা মানে দিতে চায়নি তাদের প্রয়োজনে, আমাদের এখানেও আসলে এমন একটি ব্যাপার রয়েছে যে কোন ভাষাটা প্রতিষ্ঠিত করতে পারেনি। এবার কিছু রিপোর্ট দেখেছি যে আদালতেও কোন বিচারক দীর্ঘদিন যাবৎ বাংলা, একজন দুইজন এরকম রায় দিয়েছেন, অনেক রায় দিয়েছেন তারা তাদের, কিন্তু এটা একজন সাধারণ গ্রামের অশিক্ষিত মানুষ যদি আসলে কোনো একটি কোর্টে আছে, বিচারের রায়টা তার পক্ষে ইংরেজি হলে বোঝা সম্ভব। তো এরকম একটি ব্যাপার, বা প্রশাসনিক ভাবে বাংলায় শিক্ষিত মানুষই তো আসলে, এই দেশের মানুষই তো আসলে প্রশাসনে থাকেন, তাহলে তাদের লেখালেখি, তাদের যা কিছু নথিপত্র সেখানে বাংলা প্রচলন করা অনেক কঠিন না? এই যে স্বাধীনতার পরে 50টা বছর প্রত্যেক বছরই আসলে নানা রকম আয়োজন, হুমকি ধামকি এরকম কথা বলা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বাংলা আসলে সকলের হয়ে উঠছে না, সব সার্বত্রিক হয়ে উঠছে না। এই দুঃখ আসলে শেষ হবার নয়। তো সম্প্রতি কিছু ব্যাপার দেখা গেছে যে যেমন আদালতের ভাষা, এটা নিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কিছু সফটওয়্যার উৎপাদন করেছে এবং সেটা পরীক্ষা চলছে। আরেকটি দেখেছি, সেটা হচ্ছে যে বানান চেক করার, মানে বানান পরীক্ষা করার একটা সফটওয়্যার। এগুলা দিয়ে আসলে হবে না যদি না আমার চেতনার মধ্যে সর্বমানবিক একটি ব্যাপার থাকে, যদি না আমরা আসলে চাই সত্যিকার অর্থে মানুষের মুখের ভাষাটা, বুকের ভাষাটা, আত্মার কথাটা শুনতে চাই, যদি না তাদের সঙ্গে আমাদের আসলে মানে সম্পর্কের গভীরতা, গাঢ়তাকে আসলে প্রতিষ্ঠিত এবং আসলে কি বলবো সেটাকে, মানে দীর্ঘায়ু করতে চাই, তাহলে আমাদেরকে আরো সৎ হতে হবে। রাষ্ট্র পরিচালনা যারা থাকেন, রাজনীতি করে যারা রাষ্ট্র পরিচালনা যায়, তাদের প্রতি দায়টা আসলে বর্তায়, কিন্তু তারা মানে দীর্ঘদিন যাবৎ কোন মানে যে সেই 200 বছরের আমাদের উপনিবেশকাল এবং 24 বছরের যে ছদ্ম উপনিবেশকাল, এবং তারপরও নানাভাবে এটা হয়ে ওঠেনি। এটা খুব কঠিন যে এটা আসলে না পারাটা, কারণ এভাবে হবে না, আবার হুকুম হাকুমে হবে তাও না, কিন্তু অসুবিধাটা হচ্ছে আমাদের মধ্যে যারা আসলে মধ্যবিত্ত, তাদের মধ্যে একটি ব্যাপার সব এখন আমরা দেখবো না, অনেকদিন যাবত আমরা দেখি বাবা মা চায় আসলে ছেলে মেয়ে ইংরেজিতে শিক্ষিত হোক। এই কারণটা অর্থনৈতিক কারণ, তারা চায় তার ছেলে বা মেয়ে চাকরি পাক বা বিদেশের সঙ্গে যোগাযোগটা তাদের খুব স্বাভাবিক হোক, এটা তারা চাইতে পারেন। কিন্তু পৃথিবীর যত উন্নত দেশ আছে সেই দেশে, যেমন জার্মানিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে, দেখেছি, আমার সঙ্গে একজন কাজ করেছেন জার্মানি এবং বাংলাদেশের প্রাথমিক শিক্ষার তুলনামূলক যে চিত্র তুলে ধরেছেন, খুবই মর্মান্তিক। তারপরেও বলি যে আসলে সেখানে শৈশব থেকে যতদিন পর্যন্ত আসলে পড়াশোনার মধ্যে থাকে, ততদিন পর্যন্ত তাদের সবকিছুর সঙ্গে তাদের ভাষাটাকে পড়তে হয়। আমাদের এখান থেকে যদি আমরা কেউ যাই, ওখানে গিয়ে জার্মান ভাষাটা শিখে, তারপর জার্মানি ভাষাটা শিখে আমাদের আসলে কথা বলতে হয়, এমনকি জাপানে গেলে, এমনকি অন্য জায়গায় গেলে ইত্যাদি, এগুলা মধ্যে দিয়ে আমাদের আসলে উচ্চশিক্ষা ব্যাহত হয় না। ইউরোপে একটা সময় বিজ্ঞানের এতটা প্রসার ছিল না, যখন আসলে মূলত ল্যাটিন ভাষায়, গ্রিক ভাষায় এগুলো আসলে বিজ্ঞান চর্চা হতো, কিন্তু যখন থেকে আসলে রবীন্দ্রনাথ একটি প্রবন্ধের বিষয়টা চমৎকার ভাবে অনেক আগে তো লিখে গিয়েছেন, যখন থেকে আসলে ইউরোপে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা শুরু হলো, তখন থেকে ইউরোপের এই শনিক উন্নতি, মানে যে ব্যবহারিক উন্নতি, সেটা রবীন্দ্রনাথ অবশ্য একটা ভারসাম্য রক্ষার কথা বলেছেন, যে বিজ্ঞানের মানে অন্তত পুরো কৌশলগত যে বিজ্ঞান বা আসলে ফিজিক্যাল যে সায়েন্স, এটার সঙ্গে মানবিক যে শাস্ত্র আছে, আমরা যাকে মানব বিদ্যা বলি, সেটা চর্চা একটা ভারসাম্যমূলক হওয়া উচিত। কারণ পাখির একটি অনেক বেশি লম্বা হয়ে যায়, সে আসলে ভারসাম্য, রবীন্দ্রনাথ এই কথাটা বলেছেন। তো সেই ব্যাপারটা আমাদের আসলে খেয়াল রাখা উচিত, এবং আমরা দেখি যে আসলে এখনো পর্যন্ত সেই দিকে আসলে আমরা মোটেও ধাবিত হইনি, আমাদের চেষ্টাটা আসলে তত আন্তরিক হয়ে ওঠেনি এরকম। আর বলার মতো কিছু আসলে নিশ্চয় অনেক কিছু আছে, মূলত কবিতা নিয়ে কাজ করছি, অন্তত সাহিত্য নিয়ে, মানে ভাষা সাহিত্য বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, জানি না কেন। শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার।
আচ্ছা, তো যাই হোক, একটা একটা ভঙ্গ হলো। মানে 60-এর দশকে তো আসলে আমরা নানা ধরনের পাকিস্তানের শাসন, পূর্ব পাকিস্তানের শাসন, আমরা মনে প্রাণে বাঙালি, আমাদের মাটির একটি নিজস্ব স্বভাব আছে, তার নিজস্ব রস আছে, নিজস্ব একটি গন্ধ আছে, সেটার মধ্যে আমরা বেড়ে উঠেছি। এটার মধ্যে বাংলাটা একাত্ম, আমাদের সত্তার সঙ্গে, আমাদের আত্মার সঙ্গে বাংলাটা একাত্ম। বারবার তো মানে পাকিস্তান রাষ্ট্র পরিষদের প্রথম অধিবেশনে দুইটি কথা মানে দল কংগ্রেস উপস্থাপন করেছিল। তার মধ্যে প্রথমটি ছিল যে বছরে একবার এই অধিবেশন, সংসদে যে অধিবেশন হয় সেটা এই পূর্ববঙ্গে হবে। আর দ্বিতীয় ছিল সংসদে যে ভাষা উপস্থাপিত উর্দু এবং ইংরেজি, তার সঙ্গে বাংলা ভাষা যুক্ত করতে হবে। প্রথমটা হেসে মানে মেম্বার উড়িয়ে দিয়েছেন। দ্বিতীয়টা লিয়াকত আলী খান, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি নানা ধরনের নিন্দার্থক বাংলা ভাষাকে নানাভাবে অপমানিত, লাঞ্ছিত, এরকম নানা ধরনের নিন্দা উক্তি করে এটাকে খারিজ করে দিয়েছিলেন। এইগুলা, এই ধরনের নানা অবব্যবস্থা মানে পর্ব, এটা কিন্তু হচ্ছে 52-র আগে। তো এই যে ব্যাপারটা আমাদের আসলে এই এক ধরনের বিদ্রোহী চেতনা নিয়ে, এক ধরনের বিপ্লবী চেতনা নিয়ে সম্মুখে এগিয়ে যাবার যে ব্যাপারগুলো, সেটাতে আসলে তারাও আসলে অগ্নিতে ঘৃতাহুতির মতো দিয়েছে। আমাদের চেতনাকে আসলে মানে আক্রমণ মানুষকে কখনো আসলে পরাস্ত করতে পারে না, বরং প্রতিরোধের একটি শক্তির যোগান দিতে পারে। সেই যোগানটা দিয়েছে এবং নানাভাবে, নানা রকম ভাবে আমরা আসলে সেই চেষ্টাগুলো আসলে করেছি। দেখি এখানে আচ্ছা, না আরেকটি বিষয় আসলে বলা উচিত আমাদের, এই যে বাংলা ভাষার জন্য যারা আসলে প্রাণ দিয়েছেন, যাদের আসলে রক্তের দানে মিলে আজকে এই ভাষায় কথা বলতে পারছি, মানে ভাষায় কথা বলতে পারছি। মানে ভাষাবিজ্ঞান একটা কথা বলে যে নো ম্যান ক্যান বি বাইলিঙ্গুয়াল, কোনো মানুষই দ্বিভাষী হতে পারে না। তার মাতৃভাষায় প্রথম সে আয়ত্ত করে এবং নানা ভাষা, উনি ফরাসি ভাষা পড়াচ্ছেন, পারভেজ মাহমুদ জানেন যে তিনি আসলে এটা আসলে অন্তর মন অনুবাদ করে নেয়। মাতৃভাষাই কেবল একমাত্র ব্যাপার যেটা আসলে তার মানে সবকিছু অনুধাবনের ক্ষেত্রে সবচেয়ে স্বাভাবিক একটি ব্যাপার। তো মাতৃভাষায় কথা বলবার জন্য যে চেষ্টা আসলে করা হয়েছে, সেটা আসলে এখনো পারা যাচ্ছে না। আমি বললাম একটু আগে যে আমাদের যারা আসলে গার্জিয়ান বা আমাদের যারা সহকর্মী, আমি জানি না, হামিম কামরুল হক আমার এখানে খুব প্রিয় একজন ছাত্র, কথা সাহিত্য ইত্যাদি, ওর সন্তানদের বা এখানে যারা অন্য যারা আছে তারা যিনি, হ্যাঁ, তারা আসলে কোন মানে ভাষা হিসেবে মাধ্যমটা কি নিচ্ছেন, কেন নিচ্ছেন? মানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শেখানো, তার উদ্দেশ্যটা হচ্ছে মূলত আসলে মানে আমাদের সংস্কৃতির সঙ্গে, স্বদেশের সঙ্গে একাত্মতার জন্য না, মূলত আবারও বলি একটা অর্থনৈতিক কারণ বিবেচনা করে। সেই অর্থনৈতিক কারণ যদি আসলে বাংলা ভাষার মাধ্যমে আসলে প্রতিষ্ঠা করা যায়, তাহলে এগুলো আসলে কমবে। এরকম না আমি বলছি যে বা অন্য কোনো ভাষা যাবে না, জানা যাবে না, অন্য ভাষা না জানলে নিজের ভাষা জানা যায় না। গোয়েতে এই কথাটা বলেছেন যে অন্যের ভাষা জানে না, সে নিজের ভাষা সম্পর্কে কিছু জানে না। আমার ভাষার কি ঐশ্বর্য, কতটা সম্পদ, এটা যত ভাষা আমি জানবো তত আমি জানবো। যেমন অভিমানের মতো একটা শব্দ পৃথিবীর আর কোনো ভাষায় হয়তো পাবো না, না? তো এরকম একটা চন্দ্ররা যে বলে আসলে শাস্তি গল্পে মরণ, এটার মধ্যে যে অভিমান আছে, একটা নারীর যে অভিমান আছে স্বামীর প্রতি, প্রতিষ্ঠিত সামাজিক এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি যে অনাস্থা, ফাঁসির মঞ্চে যাচ্ছে কিন্তু সে আসলে ওই স্বামীর মিথ্যাচারকে প্রতিবাদ, এইটা দিয়ে আসলে প্রতিবাদ করেছে। যে প্রতিবাদ করে অভিমান, অভিমান শব্দটা সংস্কৃতির অর্থ হচ্ছে অহংকার, অহংবোধ, এই যে নিজের প্রতি আস্থা, এটার কিন্তু প্রয়োজন আছে। যদি না আমি নিজেকে ভালোবাসি, যদি না আমি নিজের প্রতি আস্থাশীল থাকি, যদি না আমি আসলে নিজেকে গভীরভাবে ভালোবাসি, তাহলে কারো প্রতি আমার ভালোবাসা জন্মাবে না। যেমন নিজের সন্তান হলে পরে আসলে প্রকৃত ভালোবাসা কি সেটা আমি বুঝি। যেমন নিজের বাপ মা আসলে যখন থাকে ততদিন আমরা অনেক আদর করি, কিন্তু যত্ন করি, মারা গেলে তার আসলে অবদানটা আমরা বুঝতে পারি। তেমনি ওটা থেকে দূরে সরে গেলে আসলে বুঝতে পারি। আমাদের শিক্ষার মাধ্যম আসলে বাংলা করা, উচ্চ মানে এমনকি বিজ্ঞানের যে বিষয়গুলা, এগুলোর জন্য আসলে কিছু রাষ্ট্রীয় পরিকল্পনার দরকার ছিল। স্বাধীন হয়েছে দেশ যখন, তখন আসলে বাংলা একাডেমিতে অনেক আগে হয়েছে, বাংলা উন্নয়ন কেন্দ্র হিসেবে বাংলা একাডেমিতে
মানে জানবে যে বাংলা একাডেমিতে একটি অনুবাদ সেল আছে মনে হয় ছোট, কিন্তু একটি বাংলা একাডেমির মতো একটি একাডেমি হতে পারতো যেখানে অন্যান্য পাঠ্যপুস্তক অন্তত পৃথিবীর যে কোনো ভাষা থেকে এগুলা নিয়ে আসতে পারবে, সাহিত্য কেন্দ্রিক হতে পারে পৃথিবীর নানা ভাষা। আমি এই কথাটা বলেছি যে পৃথিবীর যে কোনো সম্পদেই মানুষ হিসেবে আমার মানবিক অধিকার আছে উপভোগ করবার, আস্বাদন করবার, তার স্বাদ নেওয়ার, এবং সেটা থেকে আসলে আত্মীয়কে সমৃদ্ধ করার। ঠিক তেমনি আমাদের যে বাংলা ভাষার যা কিছু সম্পদ আছে যেগুলো নিয়ে আসলে গর্ব করা যায়, সেটা যেন আসলে অন্যদের কাছে পৌঁছে দিতে পারি, না হলে তো তারা জানবে না, মানে চমকে উঠবে না যে বাংলা ভাষা এই দশা। একটি ঘটনার কথা আমার মনে পড়ছে, ছাত্রদের নিয়ে যাচ্ছিলাম দিল্লি মনে হয়, কোন একটা ট্রেনে, অনেক লম্বা জার্নি, কোন একটি জায়গা থেকে একটি মেয়ে উঠলো, কলেজে পড়ে, সে আমাকে হিন্দিতে বসেছিল, তো আমাদের ছেলেমেয়েরা কথা বলছিল বাংলায়, তো আমাকে জিজ্ঞেস করলো ইংরেজিতে যে ওরা কি বলছে, পাখির মতো কিচিরমিচির করছে, এটা কোন ভাষা, এই ভাষা কখনো শোনে নাই। তাই আমি বললাম এটা বাংলা ভাষা। এই কথা বললাম যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, এটা তো জানার কথা, কারণ খুবই ঐতিহাসিক একটা ঘটনা। ভাষার ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেনি যে একটা জাতি বুকের রক্ত দিয়ে রাজপথ রাঙিয়ে ভাষা মায়ের মর্যাদা রক্ষা করেছে, তাকে বুকে এবং চিত্তে ধারণ করে রেখেছে। ও বললো না এই ভাষা আমি শুনি নাই, হরফ কি, এইটাই লেটার গুলা কি আসলে। তখন হায়াত স্যার আমার সঙ্গে ছিলেন, প্রফেসর হায়াত মাহমুদ, কবি, প্রাবন্ধিক, অনুবাদিক, নানা খ্যাতি, আমার শিক্ষক। তিনি পড়ছিলেন একটি বই, অগাথা ক্রিস্টির একটা অনুবাদী, সেটা আমি নিয়ে দেখাতে চান, স্যার দিতে জানেন যে বাংলা ভাষার নাম শুনিনি, ওকে দেখাবো না। আমি পরে নিয়ে যখন দেখালাম ও অবাক হলো যে হরফগুলো আসলে দেখতে অনেক সুন্দর, আর উচ্চারণ এইগুলা, এই যে এগুলা মনে হচ্ছে সবাই মিলে গান গাচ্ছে, একজনের পর একজন সমবেত ভাবে কিংবা একা আসলে গান গাচ্ছে। এই যে ভাষার মাধুর্য, আমাদের বাংলা ভাষায় যে তরল ধ্বনি, তারণজাত ধ্বনি আছে, এটা তো আসলে কোনো তুলনা হয় না। এটা মিলে ভাষাকে এতটা গ্রহণযোগ্য, তার শ্রুতিগ্রাহ্যতা, মানে শ্রবণ গ্রাহ্য, তার মধ্যে যে সাংগীতিকতা আছে, উঁচু নিচু, এই উচ্চাবচতা, ধ্বনিগত, এটা আছে। এবং এই ভাষা যত সহজে একটি চিত্র নির্মাণ করতে পারে, একটি স্থির চিত্র বা চলচ্চিত্র নির্মাণ করতে পারে, পৃথিবীর খুব কম ভাষারই সে সামর্থ্য আছে। যেমন অবন ঠাকুর এই জন্য লিখছেন, ওই যায়, ওই দেখা যায় ঠাকুর বাড়ি, কোন ঠাকুর, অবন ঠাকুর ছবি লেখে, ছবি সেটাও আসলে লেখা, লেখার গুরুত্বটা অসাধারণ। ফলে আমাদের আসলে যা কিছু আমাদের চেতনাগত সম্পদ, যাকে আসলে আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের জীবনে, তার জন্য আমাদের আসলে আরো সচেতন হতে হবে। কাদের? যারা রাষ্ট্রের পরিচালনার সঙ্গে জড়িত, যারা রাজনীতির সঙ্গে জড়িত, যারা প্রশাসনের সঙ্গে জড়িত, আন্তরিক হতে হবে। খুবই গভীর আন্তরিকতা ছাড়া আসলে অন্য কোনো পথ নাই, উপায় নেই। তবে একটা কথা, যে এই দেশ থেকে, এই আমাদের মাতৃভূমি থেকে বাংলা ভাষাকে লোপাট করা কখনো সম্ভব হবে না। এটা একটা কারণ, সব সাধারণ মানুষ যারা, তারা কখনো ইংরেজি ভাষা, জার্মান ভাষা, ফরাসি ভাষা, স্প্যানিশ ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা ইত্যাদি ভাষায় কথা বলে না, বলবে না। তারা একটা ভাষাই জানে, বুকে এটি আঁকড়ে রাখে। ফলে তাদের চিত্তের ভেতরে, তাদের মর্মের ভেতরে আসলে একটাই ভাষা, সেটি মাতৃভাষা। সেই ভাষায় মা বলে ডেকেছে, মা বলে চিৎকার করে উঠেছে। এখনো একটা ব্যথা পেলে আসলে মা বলে চিৎকার করে। এখনো একটা জ্বরের ঘরে ঘরে অনেক বয়স্ক মানুষ মা মা করে কাঁদে। এখনো কোনো ব্যথাতুর, আমি দেখেছি যে আমার দাদা ছিলেন, তিনি গ্রামের বাড়িতে কাঁদছেন মা মা বলে। তিনি তখন তার বয়স প্রায় 80, মা তার বেঁচে নেই, কিন্তু এই যে মায়ের কাছে যা, এই যে মায়ের সঙ্গে আমরা মাতৃভাষা, ভাষাটাকে পিতৃভাষা না মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছি, তাহলে মাকে আমরা অনেক ভালোবাসি, একথা জানি। মা, আমরা আসলে যে কোনো সন্তানই মায়ের অস্তিত্বের, মা বাবার অস্তিত্বের একটা সম্প্রসারণ, এবং এই মহাকালে তার একটা রেখে যাওয়া একটা চিঠি, অনন্তকাল। মানুষ যে আসলে অনন্তের সন্তান, মানুষ যে অমৃতস্ব পুত্র কন্যা, এটার প্রমাণ তার সন্তান। তেমনি এই ভাষাটার মধ্যে দিয়ে আমাদের চেতনাগত মা, তার মধ্যে তিনি আমাদের মধ্যে বসবাস করেন, আমরা তার কাছ থেকে এসেছি। মানুষ কোন একটা ভূখণ্ডে জন্মায়, কোন একটা ধর্মেও হয়তো জন্মায়, কিন্তু কোন একটা ভাষাতেই জন্মায়, সেই ভাষাটা তার মাতৃভাষা। এবং এই ভাষার প্রতি সম্মান করতে যদি কারোর মধ্যে অসম্মানের সৃষ্টি হয়, যদি অসম্মান বোধের সৃষ্টি হয়, তাহলে মূলত নিজেকে লাঞ্ছিত করা। সে আসলে অপরাধী, যে নিজেকে যে আসলে আত্মমর্যাদাটা বোঝে না, যে আসলে নিজেকে অসম্মান করে, তার কাছ থেকে কোনো কিছু চাওয়া নেই। ফলে বাংলা ভাষা অবশ্যই এমন একটি ভাষা, মানে জনসংখ্যার মানে গরিষ্ঠতায়ও এটা আসলে সপ্তম থেকে পঞ্চমে উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। এবং
পৃথিবীর বাইরে নানা জায়গায় সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসেবে এটা গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু জাতিসংঘের যে ভাষণ দিয়েছিলেন প্রথম, সেটা বাংলা ভাষায় দিয়েছিলেন এবং বাংলা ভাষার বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে। হাইডেলবার্গ ইউনিভার্সিটি হচ্ছে, জাপানে একটা ইউনিভার্সিটি একটা বিভাগ আছে, এরকম নানা জায়গায় টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, হ্যাঁ ফরেন, হ্যাঁ, তো ওখানটায় তো চর্চা হচ্ছে। পৃথিবীর নানা জায়গায় নানাভাবে আসলে বাংলা ভাষার চর্চা হচ্ছে। এটার কারণ হয়তো অর্থনৈতিক, এটার কারণ হয়তো এই যে তারা আমাদের ভাষাটা বুঝে নিতে চায়, কিন্তু আমরা আসলে লাভবানই হই। মনে হয় এশিয়াটিক সোসাইটি গড়া হয়েছিল এই কারণে যে ওরা আমাদের ভাষাটা শিখবে। ফোর্ট উইলিয়াম কলেজটা গড়া হয়েছিল এই কারণে যে ওরা আমাদের ভাষাটা শিখবে এবং আমাদের যেন আসলে রক্ত মাংসে বাঙালি আর চেতনায় যেন আসলে ইংরেজ হতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। সেইগুলো আসলে খুব বেশি কাজ করেনি। এশিয়াটিক সোসাইটি থেকেই আমাদের মানে অনেক ভালো কাজ হয়েছে বাংলা ভাষা, বাঙালি জাতি, আবহাওয়া, সংস্কৃতি নিয়ে। ফোর্ট উইলিয়াম কলেজের ধারাবাহিকতায় আমাদের কথোপকথনের মতো আসলে গ্রন্থ পেয়েছি, আঞ্চলিক ভাষার সম্মানটা পেয়েছি। এবং 19 শতকে আসলে এটা বোঝা গিয়েছিল যে বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসার সৃষ্টি অনেক কারণ আছে। মধুসূদনের মতো ব্যক্তিত্ব, যিনি আসলে প্রথমে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে আন্তর্জাতিক হয়ে উঠতে চেয়েছিলেন, তিনি পরে ফিরে এসেছেন, এসে তিনি বলেছেন গাইছি মা গীত, এরকম মানে তোমার গীতই আমি গাইতে চাই। তো সব মিলিয়ে বাংলা ভাষার যে আসলে সামগ্রিক দোতনা আছে, ব্যঞ্জনা আছে, এটা নিয়ে এটার যে মানে কমার্শিয়াল ভ্যালু, সেটাকে আসলে কাজে লাগানো যেতে পারে যদি আমরা উদ্যোগটা গ্রহণ করি। পৃথিবীর অনেক ছোট দেশও আছে যারা আসলে মাতৃভাষা ছাড়া আসলে কথা বলে না, মানে ফরাসি বা জার্মানি, এরা আসলে নিজের ভাষা ছাড়া কথা বলে না। দোকানে একটা সাইনবোর্ড আসলে সহজে পাওয়া যায় না অন্য কোনো ভাষায়। তো এগুলোর মধ্যে দিয়ে আসলে মানে চেতনায় আসলে আমাদের সামগ্রিক গণচেতনার মধ্যে বাংলা ভাষা আছে, সেটা প্রকাশের সুযোগটা দিতে হবে, প্রতিষ্ঠার সুযোগটা দিতে হবে। তাহলে আমরা মনে করি আমরা আসলে দেখতে পাবো। এখন মানে এই যে রদ বদল ইত্যাদি আমি বলেছি, ভাষা বদলটা খুব স্বাভাবিক। চর্যাপদের ভাষা বা মধ্যযুগের ভাষায় আমরা কথা বলি না। হাতে দর্পণ মাথক ফুল দণ্ডকঞ্জন মুখক তাম্বুল, এই কথাটা বা 19 শতকে যে দলিল পত্রের যে ভাষা দেখি, সেই ভাষা এখনো দলিল পত্র আসলে লেখে না, এক ধরনের পরিবর্তন এসছে। এগুলোর মধ্যে দিয়ে আসলে ভাষা পরিবর্তিত হবে, কিন্তু ভাষা বিকৃত করা কোন সাধ্য বা ঔচিত্য আসলে আমাদের নাই। আমরা পারি না, মাকে যেমন পারি না, অনেক সুন্দর একজন মহিলা দেখে আমার মায়ের জায়গায় তাকে তো আসলে আনা যায় না। আমি তো তার গর্ভ থেকে বেরোতে পারবো না। তিনি তো আমার মা। আমার মা কালো হোক, আমার মা মোটা হোক, আমার মা কুৎসিত হোক, তিনি আমার মা। তার সত্তা থেকে আমার সম্প্রসারণ, সেখান থেকে আমি বেরিয়ে এসেছি। মাকে যেমন বদলানো যায় না, মাতৃভাষাগত তেমনি আসলে বদলানো যায় না। কিন্তু তবু চেষ্টা করা হচ্ছে, যেমন বিভিন্ন সামাজিক যে মাধ্যমগুলো আছে, এগুলার মধ্য দিয়ে নানা ধরনের চেষ্টা করা হচ্ছে। যেমন FM রেডিওতে আসলে এক ধরনের বিকৃত অকারণ এটার গতিটা পাল্টাচ্ছে। সাধারণ যে ইন্টোনেশন থাকে, স্বরায়ন থাকে ভাষার, আঞ্চলিক ভাষা থাকতে পারে, উপভাষা থাকতে পারে, তার নিজস্বতা থাকতে পারে, সেগুলার সৌন্দর্য আছে, সেগুলার নিজস্বতা আছে, সেগুলা থাকতে হবে। এবং ওগুলা ছাড়া আসলে বড় হওয়া যাবে না। রবীন্দ্রনাথই বলেছিলেন যে গাছের শিকড়টা মাটির নিচে যত যায়, গাছটা তত বেশি অগ্রস্পর্শী হতে পারে, মেঘ বা আকাশের দিকে ধাবিত হতে পারে। এটা খুবই প্রয়োজন। মাটিতে শিকড় গাথা। যে আঞ্চলিক নয় সে আন্তর্জাতিক হতে পারবে না, সে বৈশ্বিক হতে পারবে না, সে মহাবৈশ্বিক হতে পারবে না। কিন্তু যে কোনো প্রাণ আসলে মহাবৈশ্বিক প্রাণ হলে একটি রাষ্ট্রের মধ্যে এই চেতনাটা, স্বাধীনতার এই চেতনাটা থাকতে হবে, আত্মমর্যাদার এই বোধ থাকতে হবে। এটা না করলে আসলে আমরা নিজেরাই নিজেদের লাঞ্ছিত করি। আত্মলাঞ্ছনার মতো পাপ আর তো কিছু হয় না। তো এটা হতে পারে। এই তো আমার মনে হয় যে আমরা পারি, আমরা যদি যে জায়গায় যেখানে আছি সেখানটায় যদি আমরা পারি যে নিজেদের আসলে প্রতিষ্ঠিত করব বাংলা ভাষার মধ্য দিয়ে, বাংলা ভাষাকে যদি সত্যি অর্থেই ভালোবাসি, তাহলে ভালোবেসে যারা ভালোবাসে তারা অবশ্য অনেক উদার হয়, তারা আসলে তাদের সাহস অনেক বেড়ে যায়। আমি দেখেছি খুব একটা তরুণ ছেলে আর বান্ধবীকে নিয়ে রাস্তা ধরে খটখট করে রাস্তা পার হয়ে যাচ্ছে, এটা তারা পারে কারণ তাদের অনেক সাহস থাকে, এক ধরনের ঔদার্য থাকে। তার দাঁতটা যদি একটু বাঁকা হয়, সে আরো গভীর ভাবে ভালোবাসে। মাতৃভাষাটাকে ঠিক এমনি ভাবে ভালোবাসতে হবে, গভীর ভাবে। মানে ভালো আমরা বাসি, কিন্তু ভালোবাসাটাকে আদর করলেই চলবে না, যত্ন করতে হবে। যত্নটা হচ্ছে একটা পরিশ্রম সাপেক্ষ।
চিন্তা যেমন একটা চিন্তা, মানে দুশ্চিন্তা না, কিন্তু প্রকৃত চিন্তা যার মধ্য দিয়ে আসলে একটা দর্শনের উদ্গম ঘটতে পারে, সেটা কিন্তু চর্চা সাপেক্ষ। যে কোনো মানুষই চিন্তক হয়ে উঠতে পারে না, তার চর্চার একটা ধারাবাহিকতা, ভাবনা একটা ধারাবাহিকতা থাকতে হয়, সেটার মধ্য দিয়ে আসলে এগোই আমরা, এই আর কি। তো সামগ্রিকভাবে আমি আসলে আর তেমন কিছু বলতে চাই না। আমরা বলতে চাই ভালোবাসা একটা অগাধ সম্পদ। আমরা বাংলা ভাষাকে ভালোবেসেছি, বাংলা ভাষা আমাদের ভালোবেসেছি। আমরা যতবার লাঞ্ছিত হই, বাংলা ভাষা ততবার লাঞ্ছিত হয়। মায়ের লাঞ্ছনা কোনো সন্তান সহ্য করতে পারে না, সহ্য করা উচিত না, তাতে তার মনুষ্যত্ব আসলে থাকে না। আমরা মানুষ হয়ে জন্মেছি, মানবিক যে কোয়ালিটি গুলো আছে, মানবিক যে গুণাবলী আসলে থাকা উচিত, সদর্থকতা থাকা উচিত, এটা আমরা বুকে ধারণ করে যদি এগিয়ে যাই, বাংলা ভাষা নিশ্চয়ই মানে আমাদের মনের মধ্যে এবং বিশ্বে একটি, আমাদের মনোবিশ্বে, আমাদের বহির্বিশ্বে, আমাদের মহাবিশ্বে একটি জায়গা করে নিতে হবে। এটুকুই, আর কিছু বলবো না। যারা শুনলেন, মানে আমি জানি না, আমি একটু দ্রুত বলেছি হয়তো, শুনতে অসুবিধা হতে পারে, কারণ ইলেকট্রিসিটির ভয় আমি করছিলাম। যারা এটা আয়োজন করেছে তাদেরকে অন্য ধন্যবাদ জানাই, যৌথভাবে আয়োজন, এবং যারা এখানে এসছেন তাদের মধ্যে অনেক পণ্ডিত আছে, এবং যারা নিশ্চয়ই পণ্ডিত আছে, এবং যারা আসলে তরুণ তাদের মধ্যে অগাধ আগ্রহ আছে, এবং এটা এক ধরনের বিপ্লব। এই যে মনে করোনা আমাদের ঘরে আটকে রেখেছে, কিন্তু আমরা আসলে চিন্তার প্রবাহকে আটকে রাখিনি। এই যে চেষ্টাটা, এই যে বিজ্ঞানকে মানে মানে কাজে লাগানো, এটা কি যখন মানুষের সবচেয়ে বড় স্মার্টেস্ট আসলে তার অভিযোজনের সামর্থ্য। যখন যে অবস্থায় থাকে, এটা আকাশে ফেলে দিক সে বেঁচে থাকবে, মাটির তলে ফেলে দিক সে বেঁচে থাকবে। এই যে আত্মার এই নির্ভরশীলতা বা নিজের প্রতি আস্থা, যে যেখানে হোক প্রাণ, শরীরে কোথাও যদি এতটুকু প্রাণ থাকে, সেই প্রাণটা আমি সর্বশরীরে সঞ্চারিত করবো, সর্বসমাজে সঞ্চারিত করবো, এমন একটি চিন্তা যদি থাকে, তাহলে এই আত্মবিশ্বাস, এই আত্ম আস্থা, এই সাহস সূর্য, এগুলো নিয়ে আসলে আমরা এগিয়ে যেতে পারবো। আমি আবারও বলি, যারা এই আয়োজনটা করেছেন এবং যারা সঙ্গে থাকলেন, তাদেরকে আমি ভালো। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আলোচনা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।